আমি সঞ্চিতা সাহা। আমি একজন বাচিক শিল্পী এবং টিভির পর্দায় সঞ্চালনা করে থাকি। যে আমাদের পরিবারে একজন কি দুজন বয়স্ক মানুষ কিন্তু থাকেনি। এবার তাদেরকে যদি আমরা যত্নে রাখতে পারি, ভালো রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু সেটাই দেখে শিখবে এবং আমাদেরকেও কিন্তু ভালো রাখবে। আজকে আমি এসে উপস্থিত হয়েছি আ কাপ অফ চা উইথ অরুণিমার আড্ডায়। আমি অরুণিমা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ডালি নিয়ে, নতুন একটা সাকসেস স্টোরির ডালি নিয়ে তোমাদের সামনে। ডিজিম্যাক্স ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে তোমরা আশা করি দেখছো এ কাপ অফ চা উইথ অরুণিমা। আর এই কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানে প্রতিনিয়ত আমরা একটা নতুন সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাই। আমরা কিন্তু ভুলি না তোমাদের কাছে একটা সাকসেস স্টোরি আনতে, যেটাতে তোমরা আরও বেশি করে মোটিভেট হও, রাইট? আজকে আমাদের স্টুডিও আলো করে যিনি আছেন, সকলের পরিচিত একাধারে বাচিক শিল্পী, একাধারে স্টেজ অ্যাঙ্কার, টিভি অ্যাঙ্কার এবং তার আরও অনেক গুণাবলী নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তোমাদের সকলের প্রিয় একজন মানুষ, যার নাম সঞ্চিতা সাহা। তাকে তোমরা টিভি খুললেই দেখতে পাও, তাকে তোমরা স্টেজে দেখতে পাও, অ্যাঙ্কারিং, বাচিক শিল্পী, অভিনয়, মডেলিং, আরও অনেক কিছু। শুনে নি, ওভার টু সঞ্চিতা। নমস্কার, থ্যাংক ইউ সঞ্চিতা, থ্যাঙ্কস ফর কামিং টু মাই শো। থ্যাংক ইউ। আমি আজকে আমি ভীষণভাবে আপ্লুত। অনেকদিন ধরে তোমার সাথে একটা কথা চলছিল যে এই যে তোমার এত সারাদিনের ব্যস্ততা থাকে, আমার জানো তো আমার মনে হয় যে আমরা প্রতিনিয়ত নিজেরা যদি মোটিভেটেড থাকি আর নিজেরা যদি পজিটিভ থাকি, আমরা একে অপর মানে অন্য মানুষকেও ততটাই প্রভাবিত করতে পারবো, রাইট? একদমই তাই। সুতরাং আজকে আমরা সঞ্চিতা সাহার সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সঞ্চিতা, প্রথমেই যেটা মানে দর্শকরাও জানতে চাইবে যে আমরা যেরকম বলি যে মহিলারা একসাথে নাকি সব পারে না, কেউই, কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনেছি যে আদেশে চুলো বাঁধে। তো তোমার এই যে অ্যাঙ্কারিং বলোই বা তোমার এই আবৃত্তি সবটাই কখন থেকে মনে হয়েছিল, যে শখ থেকে নাকি একটা ছোটবেলা থেকে আর্টস ছিল? হ্যাঁ, ছোটোবেলা থেকে এটা আমার আর্ট ছিল। মানে আমি যখন ছোট ছিলাম, শুনলে হাসবে, টিভি যখন দেখতাম তখন ভাবতাম যে টিভির ওই কাঁচটা খুললেই বোধহয় আমি টিভির ভেতরে ঢুকে যাব, আমাকে সবাই দেখতে পাবে এবং যে মানুষগুলো আছে তাদেরকে স্পর্শ করতে পারবো। তো এইভাবে বড় হয়েছে, আস্তে আস্তে মনে হয়েছে যে ওই জায়গাটা কবে ছোবো। কিন্তু মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া, একটা বাড়ির মধ্যে একটা তো মানে থাকেই ব্যাপার, একটু কনজারভেটিভ ফ্যামিলি, যে তুমি পড়াশোনা করো, চাকরি করলে স্কুলে চাকরি করো, এরকমভাবেই বড় করেছে বাবা মা। তো সেইভাবেই বড় হওয়া, কিন্তু তার সাথে আবৃত্তিটা আমি শিখতাম একদম ছোটোবেলা থেকেই। সেটা চর্চা ছিল, স্টেজে পারফর্ম করতাম ছোট থেকেই, বিভিন্ন মঞ্চে করেছি, তারপরে বিভিন্ন মানে জায়গায় গিয়ে পার্টিসিপেট করেছি বিভিন্ন অনুষ্ঠানে, এইভাবেই চলছিল। তারপর আমি তোমার স্কুলেও জয়েন করি, একটি প্রাইভেট স্কুলে চাকরি করতাম। আমার বিয়ে হয়, বিয়ের পর আমার যখন মেয়ে হয় তখন আমার মানে শারীরিক নানা রকম সমস্যার জন্য আমি চাকরিটা সেটা ছেড়ে দিই। তারপর যেটা হয় আর কি, বাচ্চাকে নিয়ে তখন বড় করছি, এরকম ব্যাপার। কিন্তু ওই যে চাকরি করার আর তার পাশাপাশি আমার আবৃত্তি চর্চাটা আমার চলছিল, কিন্তু ওটা চালিয়েছিলাম। তো সেই যে ওটাকে নিয়ে তখন আমি ভাবলাম এটাকে নিয়ে আমি কিছু মানে আমার প্যাশনটাকে একটা অন্যভাবে যদি ভাবা যায় কিছু। তো আমি সেই চর্চাটা চালিয়ে গেছি এবং শিখতে থাকি, করতে করতে আমার মানে আমার যে গুরু, যিনি আর কি গুরু জগন্নাথ বসুর কথা বলবো, তিনি কিন্তু আমাকে ভীষণ ইন্সপায়ার করেছিলেন। তিনি বলেছিলেন কাজ যদি করতে হয় প্রফেশনালি কাজ করো, তো বিভিন্ন জায়গায় যাও, বিভিন্ন জায়গায় অডিশন দাও। এই যে পাওয়া, এবং সত্যি কথা বলতে দিদি, এই প্রফেশনে এসে আমি এমন অনেক গুণী মানুষ, অনেক বিদ্বান মানুষের সংস্পর্শে এসেছি যারা কিন্তু আমাকে সত্যি খুব স্নেহ করেন, খুব ভালোবাসেন, মানে নিজের মেয়ের। মানে তোমার এই প্রফেশনে না এলে হয়তো তুমি সেই স্বাদটা পেতে না যে এই মানুষগুলোর সাথে। হ্যাঁ, সত্যি আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। আমার আর একজন গুরুর কথা বলি, শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মন, তিনিও ভীষণভাবে সাপোর্ট করেন। তারপরে আশেপাশে
আশেপাশের অনেক মানুষ আছে। এবং এক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, ডিজিটাল মিডিয়া। আচ্ছা, ডিজিটাল মিডিয়া একদিকে মানুষ বলে খারাপ, সত্যি খারাপ, তার অনেক কিছু রয়েছে, আবার ভালো দিকও আছে। যেমন যে সময়টা আমরা বাড়িতে পুরো বন্দি হয়ে গেছিলাম, মানে যে যেভাবে ইউজ করবে, একদমই তাই। আমার ক্ষেত্রে কিন্তু এটা পজিটিভিটি, মানে আমি পজিটিভ জিনিসই পেয়েছি। কারণ যখন আমি বাড়িতে পুরো বন্দি ছিলাম, প্রচুর গুণী মানুষের আমি অনুষ্ঠান দেখেছি, সেখান থেকে শিখেছি, অনেক গুণী মানুষের সাথে আমার আলাপ হয়েছে এই মারফতে। যেরকম আমি বলতে পারি অরুণিমাদির সাথে আমার আলাপ, মানে এরকম একজন ভালো মানুষ, একজন ভালো মনের মানুষের সাথে আমার আলাপ হয়েছে। এজন্য সত্যি আমি মানে ডিজিটাল মিডিয়ার কাছে কৃতজ্ঞ। তো সত্যি সত্যি মানে আমার প্রথম আলাপে আমার ভীষণ ভালো লেগেছে, তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। কিছুই না, পজিটিভ থাকাটাই হয়তো মানুষকে টাচ করে, তাই না? একদমই তাই। তো আমরা একে অপরকে নিয়ে যদি চলতে পারি তাহলে মনে হয় আমাদের চলার পথটা অনেক বেশি গর্জিয়াস হবে, আমার মনে হয়। একদমই তাই। তো এইভাবেই আর কি পথ চলতে চলতে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসে, এবং তারা কিন্তু আমাকে গাইড করেছেন প্রত্যেকেই। এবং মানে তারা সবাই শ্রদ্ধেয় মানুষ, তারা কোথায় যেতে হবে, কোথায় অডিশন দিতে হবে, বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছেন, এবং আমি গিয়ে অডিশন দিয়েছি বিভিন্ন জায়গায়। মানে তোমার কখনো মনে হয়নি যে আমি ইজিলি জিনিসটা পাবো? না না, একদম। আমাকে অডিশন দিতে হবে, আমার যোগ্যতা প্রমাণ করে। একদম, আমি বিশ্বাস করি কেউ যদি কাউকে কোথাও বসিয়ে দেয়, সেই জায়গাটা বেশি দিন ধরে রাখা যায় না। কিন্তু আমি যদি নিজের চেষ্টায়, নিজের কর্মদক্ষতায় সেই জায়গাটা অর্জন করি, সেটা আমার মনে হয় অনেক দিন পর্যন্ত টিকে থাকে। একদম ঠিক। বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো, মানে ইজিলি কেউ আমাকে হেল্প করলো, আমি জিনিসটা গিয়ে খুব রেডিমেড পেয়ে গেলাম, সেটার মূল্যায়ন যতটা না থাকে, নিজে হার্ড ওয়ার্ক করার পর যখন সেই রেজাল্টটা ওয়েট করে করে যে রেজাল্টটা পাওয়া যায়, সেটার পাওয়ার পুরো লাইফ লং থাকে, তাই তো সঞ্চিতা? একদমই তাই। আমি এই বাহ্যিক মানে এই যে আবৃত্তি এবং এই যে স্টেজ তোমার অনুষ্ঠান করো, মানে আবৃত্তির এটা কি ছোটবেলা মানে করতে করতে না, ছোটবেলা থেকে শিখেছি, আমি শিখেছি। কেন শিখেছো? হ্যাঁ, ওটা শিখেছি, এবং আমি ছোটবেলা থেকে মানে ওদের কাছে শিখেছো। আমার খুব মানে ইচ্ছা ছিল ছোট থেকে, আমার খুব ভালো লাগতো জিনিসটা। দূরদর্শনে তো তুমি একদম চেনা মুখ একটা। সেটা মানে বলেই ফেললাম, দূরদর্শন মানে আমাদের সকলের, আমরা ছোটবেলা থেকে দেখেছি সেই দূরদর্শনে। হ্যাঁ, মানে আমার মানে ছোট থেকেই ইচ্ছা ছিল যে এই জায়গাটায় আমি যাব, কিন্তু মানে এইভাবে পূর্ণ হবে, মানে স্বপ্নটা আমার পূরণ হয়েছে যেটুকু পেরেছি। আমি এখনো বিশাল কোনো জায়গায় পৌঁছইনি, কিন্তু ছুটে পেরেছি আমার স্বপ্নটাকে। হ্যাঁ, দর্শক বন্ধুরা, কথাটা তোমরা আশা করি শুনেছো যে আমার আশাটা পূর্ণ হয়েছে, আমার স্বপ্নটা পূর্ণ হয়েছে। স্বপ্নটা পূর্ণ মানে আমরা চা খেতে খেতে স্বপ্ন পূর্ণ করছি, অবশ্যই চাটা হয়ে যায়। তো সঞ্চিতা যেটা বললো যে স্বপ্নটা পূর্ণ হয়েছে, তার মানে সে ততটা হার্ড ওয়ার্ক করেছে, ততটা শিক্ষা গ্রহণ করেছে। মানে কোনো কিছু না শিখলে তো সেখানে প্রতিষ্ঠিত হওয়া যায় না, তাই না? একদম, মানে আমি স্বপ্নটাকে ছুঁতে পেরেছি, এখনো পূর্ণ হয়েছে সেটা আমি বলবো না, আর অনেক কিছু এখনো শেষ নেই, শেখারও কোনো শেষ নেই, এখনো শিখে যাচ্ছি। আচ্ছা সঞ্চিতা, তুমি ধরো একটা আমরা যেরকম জানি, মানে আমি অনেক ক্ষেত্রে দেখেছি মেয়েরা কোনো কিছু করবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, টিভি চ্যানেলে, স্টেজে, এখানে অনেক বাধা আসে, ফ্যামিলি থেকে বাধা আসে, বাবা মার তরফ থেকে আসে ছোটবেলা থেকে। তোমার তো সেটা ছিল না, কেন তুমি তো শিখেই না। মানে আমি একেবারেই বলবো না যে মানে বাধা সেভাবে পাইনি, কিন্তু আমাকে ব্যালেন্স করতে একটু বলো, মানে বন্ধু যারা ভাবে যে বাধা আসবে না, রেডিমেড সব হয়ে যাবে, তাদের জন্য এটা শিক্ষা। একদমই তাই। বাধা বলতে আমার ক্ষেত্রে হয়তো সেইভাবে বাধা আসেনি, কিন্তু আমাকে ব্যালেন্স করতে হয়েছে। আর স্বভাবতই যারা বিবাহিত তাদের জন্য কিন্তু একটু হলেও দায়িত্বটা থাকেই, মানে বাবা মাকে ওপর যেরকম আমরা সবকিছু ছেড়ে দিতে পারি, কিন্তু মানে বিবাহিত জীবনের পর আর কি সন্তানের প্রতি দায়িত্ব, সংসারের প্রতি দায়িত্ব, এগুলোও কিন্তু সামলাতে হয়। নিজের প্যাশনকে ফলো করা হয়। ওটা পেরেছি, মানে আমি বোঝাতে পেরেছি যে হ্যাঁ, সংসারের পাশাপাশি সন্তানকে দেখার পাশাপাশি এবং তার পড়াশোনা দেখার পাশাপাশি আমি এই কাজটা করতে পারি, যেটা আমি প্যাশন, স্বপ্ন দেখেছি। হ্যাঁ, এটা আমার ভালো লাগার জায়গা। মানে আমার খুব ভালো লাগে দর্শক বন্ধুরা, আমার ভীষণ প্রেজেন্ট করতে তোমাদের সামনে ভালো লাগে যে যেই মানুষরা লড়াই করেছে, স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্নকে সার্থক করেছে নিজেরা হার্ড ওয়ার্ক করে, এবং তাদের স্টোরি আমি তোমাদের সামনে আনতে পারছি থ্রু এই কাপ অফ চা উইথ অরুণিমা, রাইট? সুতরাং আরেকবার একটু চায়ে চুমুক দিই। চাটা কিন্তু দারুণ না? সঞ্চিতা সাহা, ইটস এ নেম, রাইট? আমরা যে বাচিক শিল্পী আমরা অনেককে দেখেছি। এবার তোমার মতে মানে আজকের সোশ্যাল মিডিয়ার যুগে
মানে একজন বাচিক শিল্পী হতে গেলে তার কি কি গুণ থাকতে হবে? অবশ্যই মানে তুমি এখন একটা প্ল্যাটফর্মে বিলং করো, তুমি একটা জায়গায় পৌঁছেছো, এবং যারা মনে করছে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে অ্যাজ এ বাচিক শিল্পী, তারা আবৃত্তি করতে পারে, তারা কিভাবে এই জায়গাটায় আসবে, তাদের জন্য একটু টিপস। হ্যাঁ, অবশ্যই চর্চাটা রীতিমতো চালিয়ে যেতে হবে। আর আমার মনে হয় একজন গুরু বা একজন শিক্ষকের অবশ্যই প্রয়োজন আছে, যে এই পথটা দেখাবে, মানে ভয়েস মডুলেশন কিভাবে করতে হয়, উচ্চারণ কিভাবে করতে হয়, কিভাবে আমরা বলবো, এবং কবিতা যখন বলছি আমরা কবিতার কতটা গভীরে ঢুকবো, কবিতার মানেটা কি, বারবার পড়া, তাকে স্ক্যানিং করা, এইগুলোর জন্য আমার মনে হয় যে একজন পাশে কেউ থাকলে বোধহয় পথ চলাটা অনেকটা সুবিধা হয়। আর নলেজটা স্ট্রং থাকলে পরে আগামী দিনে কেউ তোমাকে হারিয়ে ফেলতে পারবে না, বিকজ তোমার এবিসিডিটা জানা থাকলে পরে তো স্বাভাবিকভাবে মানে কাজটা অনেক ইজি হয়, তাই না? আমরা অক্ষরগুলো তখন চিনতে পারবো। তোমার মতে আজকের সোসাইটিতে যে চারিদিকে পলিটিক্স চলে, মানে আমি অরিজিনাল পলিটিক্সের কথা বলছি না, ফ্যামিলি পলিটিক্স চলে, কাজের ক্ষেত্রে পলিটিক্স চলে, তুমি সেগুলোকে কিভাবে মানে হ্যান্ডেল করো, মানে ব্যালেন্স করো, ইনফ্যাক্ট ব্যালেন্স করো? হ্যাঁ, পলিটিক্স তো সব জায়গাতে রয়েছে, সে বাড়ির সংসারেও রয়েছে, বাইরেও রয়েছে। তবে আমার মনে হয় সেইগুলোকে ইগনোর করার উপায় হচ্ছে একটু চুপ থাকা, হাসি মুখে মানে যার যা ইচ্ছাগুলোকে একটু দেখে নেওয়া। পয়েন্ট টু বি নোটেড, চুপ থাকা, একটু চুপ থাকা আর হাসি মুখে জিনিসগুলোকে ডিল করা। মানে মনে হয় মানে আমি যদি কাউকে হাসি মুখে কিছু রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে সে যদিও আমার উপর রেগে থাকে তবুও কিন্তু সে অনেকটা কুল হয়ে যাবে, মানে সেই ব্যাপারটাকে আর সেইভাবে দেখবে না। আমি সেটাই মনে করি, ঠান্ডা মাথায় একটু হ্যান্ডেল করা উচিত, কারণ আমাদের কাজ করতেই হবে, আমাদের কাজ করতে গেলে সংসারও ব্যালেন্স করতে হবে, আবার আমাদের বাইরেও করতে হবে, এবং এই দুটোকে ব্যালেন্স করতে গেলে আমার মনে একটু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করলে দুটো ব্যালেন্স করে। তার জন্য বোধহয় মেডিটেশন মাস্ট। হ্যাঁ, মেডিটেশন করতে পারলে তো খুবই ভালো। থ্যাংক ইউ। তোমার কাছ থেকে দেখো তো আজকে আমরা একে অপরের কাছে শিখি, সবাই কেউ কিছু ফেস করেছে, কেউ কিছু, কিন্তু আমরা যখন একটা জায়গায় ফোরামে চায়ের কাপের আড্ডায় বসে আমরা সাকসেস স্টোরি নিয়ে আলোচনা করছি, কাউকে না কাউকে তো মোটিভেট করছি, কেউ না কেউ ভাবছে আমি এটা করতে পারতাম, কি করে করব, তো লার্নিং লেসন্সটা চলতেই থাকে। সঞ্চিতা, আমাদের এই কাপ অফ চা উইথ অরুণিমা অনুষ্ঠানটা তুমি 10-এ কত দেবে? আমি তো এটাকে 10-এ 10ই দেবো, কারণ এই আড্ডাটা সত্যি ভীষণ ভালো আর কি, মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেটা যে এইভাবে এসে গেছি আজকে এবং এইভাবে আড্ডা দিতে পারছি, এটাই আমার ভীষণ ভালো। মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ বলতে আমি বিলিভ করি, কেন আমার মনে হয় প্রতিটি জিনিসের, এই যে কাপটাকে থ্যাংক ইউ, এই মেমেন্টোটাকে থ্যাংক ইউ, তোমাকে থ্যাংক ইউ, চেয়ারকে থ্যাংক ইউ, এভরিথিং, মানে থ্যাংক ইউ বললে পরে এই জিনিসটা জরুর আরও বেড়ে যায়, আই থিঙ্ক সো। সঞ্চিতা, অ্যাজ এ ওমেন বিং, তুমি যেটা আমরা সবাই জানি, নারী আমরা সব পারি, তুমি একাধারে স্টেজ সামলাচ্ছ, একাধারে চ্যানেল সামলাচ্ছ, টিভি স্ক্রিন সামলাচ্ছ, বাচ্চা সামলাচ্ছ, ফ্যামিলি সামলাচ্ছ, তুমি যেভাবে নিজেকে একটা জায়গায় নিয়ে প্রতিষ্ঠিত করেছো, তুমি আমাদের এই নারী সমাজ বলবো আমি, সমাজটা ঠিক আছে, নারীরা এখনো যেন কোনো কিছু করতে চেয়েও পিছিয়ে পড়ে, ইচ্ছে আছে পারে না, সমাজের ভয়ে পারে না, বাড়িতে কি বলবে, হাজব্যান্ড কি বলবে, শাশুড়ি মানবে কিনা, বিয়ের পরও যে মেয়েরা প্রতিষ্ঠিত হতে পারে, তুমি এই সমাজকে কি মেসেজ দেবে? এটা সত্যি কথা, যে মানে বিয়ের পর যে কাজ করাটা হয়তো অনেকের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়, সেটা যদি বোঝাতে পারা যায় যে আমি যে কাজটা করছি সেটা অনেক পজিটিভ কাজ এবং সেটা সত্যি ভালো কাজ, তাহলে বোধহয় আজকালকার দিনে সেইভাবে বাধা হয়ে দাঁড়ায় না। হ্যাঁ, নিজের মনের জোরটা রাখতে হবে এবং সেই জোরের সাথে নিজের চর্চাটা চালিয়ে দিতে, যে প্রফেশনে আছে সেই প্রফেশনে সেই চর্চাটা চালিয়ে যেতে হবে এবং এগিয়ে যেতে হবে নিজের মনের জোর নিয়ে। আমারও যে খুব একটা বাধা আসেনি একেবারেই সেটা বলবো না, কারণ এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে টাইম তো কোনো ফিক্স থাকে না, একটু কম বেশি হয়ে যায়, হ্যাঁ, বাড়ি ফিরতে দেরি হয়, কিন্তু আমাকে সেগুলো বোঝাতে হয়েছে যে আমি যে কাজটা করছি সেটা মন দিয়ে করছি এবং আমি একদম ঠিক পথে ঠিক কাজটা করছি, মানে নিজেকে প্রুফ করাটাই মেইন কথা। হ্যাঁ, একদমই তাই। এবং সেটা যখন আমি বোঝাতে পেরেছি, তারা বুঝতে পেরেছে হ্যাঁ কাজটার কতটা মানে গৌরবমণ্ডিত একটা কাজ, এটা কতটা ভালো একটা কাজ, তারা যখন মানে ইওর ফ্যামিলি শুড প্রাউড অফ ইউ, হ্যাঁ, যখন তারা বুঝতে পেরেছে হ্যাঁ ঠিক আছে তুমি করো, এগিয়ে যাও, তাদের সাপোর্টটা আমি পেয়েছি। আর তাদের সাপোর্ট
ছাড়া কিন্তু সত্যি এগোনোটা না না ফ্যামিলি সম্ভব সাপোর্ট হয় ইজ না। মাস্ট। খুব দরকার তারা হয়। সাপোর্ট না করলে না বাচ্চা করলে, সাপোর্ট হ্যাঁ, করছে তোমাকে, বাচ্চা সাপোর্ট করছে, আমার হাজবেন্ড, শাশুড়ি Family শ্বশুর, সবাই প্রত্যেকেই। support করছে। যে আমি ফিরছি, আমার ফেরার পর জিজ্ঞাসা করছে তোমার কি লাগবে কি চাই, এই যে Great, আমি বেরিয়ে great, আসছি, you are lucky এই so. ক্ষেত্রে হ্যাঁ এইগুলোর সাপোর্টটা সত্যি খুব দরকার হয়। মানে সঞ্চিতা বেসিক্যালি আমি দেখেছি আমার লাইফ দিয়ে তুমি যখন নিজেকে প্রুভ করবে ইউ আর গোয়িং ইন এ রাইট পাথ, তোমাকে তখন সবাই সাপোর্ট করবেই করবে। এইটাই আমরা পারি না, এইটাই। এবার যেটা একজন বাচিক শিল্পীর গলা থেকে না শুনলে না, কয়েক লাইন দর্শকের জন্য। এসে গেছে 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরই দু একটি লাইন। 22শে শ্রাবণ, 22শে শ্রাবণ চলে উপলক্ষে এসেছে, চলে হ্যাঁ, এসেছে একদম। আর কি। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার খুঁজবে কবে, বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে, জ্বলতে দে তোর আগুনটারে, ভয় কিছু না করিস তারে, ছাই হয়ে সে নিভে যখন জ্বলবে না আর কভু তবে, এড়িয়ে তারে পালাস না রে, ধরা দিতে হোস না কাতর, দীর্ঘ পথে ছুটে কেবল দীর্ঘ করিস দুঃখটা তোর, মরতে মরতে মরণটারে শেষ করে দি এক্কেবারে, তারপরে সেই জীবন এসে আপন আসন আপনি লবে। বাহ বাহ, বিউটিফুল, দারুণ, মানে মনটা ভরে গেল। মানে কবিগুরু উপলক্ষে, মানে 22শে শ্রাবণ উপলক্ষে। আচ্ছা, আরেকটা আমি তোমার মুখে শুনেছিলাম, মানে তোমার ভয়েস মডুলেশন একটা, তোমাদের বলি দর্শকরা, মানে সঞ্চিতা যেটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে ভয়েস মডুলেশন, রাইট? তুমি একটা করেছিলে, মানে আমার অনেকদিন আগে শুনেছিলাম, একই গলায় মায়ের গলা বাচ্চার গলা একটা আছে তোমার স্পেশালিটি, ওটা একটু যদি চেষ্টা করছি আমি। ইটস আ আর্ট, মানে আর্ট কি বলতো, মানে যদি মানুষের সামনে নাই আসে, একটু বন্ধুরাও দেখে, আমি চেষ্টা করছি, এটা চোখ বন্ধ করে শুনলে হয়তো তিনটে ক্যারেক্টারকে আলাদা করে বোঝা যাবে, একদম কণ্ঠ দিয়ে চেষ্টা করে যাচ্ছি আমি, আবারও বলছি চেষ্টা করছি, ভালো খারাপ সবটাই তোমাদের হাতে। থালাটা এখানেই ছিল, একটু খাবারটা নিয়ে, একটু খিদে পেয়েছে, খাবারটা। মা, মা আপনি কি করছেন? রান্নাঘরে কি করছেন আপনি? খুব খিদে পেয়েছে, একটু ওষুধ খাবো, তাই খাবারটা। আরে মা, আমার বাড়িতে গেস্ট এসেছে, গেস্টরা বাইরে বসে রয়েছে আর আপনি এখানে কাশছেন, এখানে খাবার, আপনার ঘরে তো খাবার ঠিকমতো পৌঁছে যায় মা, 5-10 মিনিট ওয়েট করতে পারছেন না? আপনি কি বোবাই ছোট বাচ্চা যে খাবার জন্য আপনি এরকম করছেন? উফ, সত্যি আমি না ফেড আপ হয়ে গেছে, আমি পারছি না, জাস্ট আর নিতে পারছি না আমি। আমার সত্যি আপনার সাথে না আর থাকা সম্ভব নয়। অনেকদিন আগে ভেবেছিলাম আপনার ছেলে আর আমি আপনাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো, তখন কত নাটক করলেন, বুবাইকে ছেড়ে থাকতে পারবো না, আমার পক্ষে থাকা মা, 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 তুমি ঠামাকে বকছো কেন? চুপ, একদম চুপ, সব সময় বড়দের সাথে কথা, বড়দের মুখে মুখে কথা। কে আসতে বলেছে তোমাকে এখানে? যাও তুমি নিজের কাছে যাও। ওকে মা, প্লিজ আপনি না আর আমাদের মাঝখানে কথা বলবেন না, আমি আর নিতে পারছি না এটা। আমি আজই আমি বৃদ্ধাশ্রমে ফোন করব, আমি ফোন করে আপনাকে আমি কথা বলবো, মানে আপনাকে আমি পাঠানোর ব্যবস্থা করবো। সিরিয়াসলি আমি আর নিতে পারছি না আপনার এই সমস্ত কাজকর্ম। আপনার জন্য আমি একটু পার্টিতে যেতে পারি না, একটু ভালোভাবে রেস্টুরেন্টে গিয়ে খাবো, তার উপায় নিয়ে ফিরতে দেরি হয়ে যাবে, এই ভাবনায় চিন্তা, সারাক্ষণ বেড়াতে যেতে পারি না, সব সময় আপনাকে নিয়ে চিন্তা করতে হয়। আপনি বৃদ্ধাশ্রমে থাকলে ভালো থাকবেন, আমি আর পারছি না, আপনার ছেলের সাথে আজই কথা বলবো। আমি ফোন নাম্বারটা আমাকে সুস্মিতাদি দিয়েছিল, হ্যাঁ ফোন নাম্বারটা মা, তুমি কি এই নাম্বারটা খুঁজছো? 98742223। হ্যাঁ, কিন্তু তোর মুখস্থ, কালকে আন্টি এখানে বলছিল তুই মুখস্থ, সো ইন্টেলিজেন্ট, বইয়ের পড়ার মুখস্থ থেকে নাম্বার মুখস্থ করে ফেলেছিস, বাহ। আসলে মা, তুমি ঠাম্মা কাশছে বলে ঠাম্মাকে বকো, ঠাম্মার বয়স হয়েছে বলে তুমি ঠাম্মাকে বকো, তাই আমি ওই নাম্বারটা না মুখস্থ করে রেখেছি, যখন তোমার এরকম বয়স হবে, কাশি হবে, তখন না আমিও তোমাকে এই বৃদ্ধাশ্রমেই রেখে আসবো।
ভাই, কি বললে? ভাই, আসলে মা মা আমাকে ক্ষমা করে দিন, মা আমাকে ক্ষমা করে দিন। একটা ছোট্ট বাচ্চার একটা কথা আমার চোখ খুলে দিয়েছে। সত্যি তো আমারও তো বয়স হবে, আমিও তো আপনার জায়গায় পৌঁছাবো। না না, আমি ভীষণ ভীষণ ভুল ভেবেছি। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। মা মা আপনি আমাকে ক্ষমা করে দিন। মা মা আমি ওল্ড এজ হোমে নয়, কাল আপনাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব। আর আপনার খাবার আমি আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি মা। মা বুবাই, মা একটা ছোট্ট চেষ্টা করলাম। খুব ভালো হয়েছে, মানে আমার গুজবাম্পস ভীষণ ভালো। সাচ এ ইন্টেলিজেন্ট আমি একটা কথা বলে দিই, এই কন্টেন্টটা আমি ওই ডিজিটাল মিডিয়াতেই একজন বন্ধুর করেছিল, তার থেকেই পাওয়া, আমার নিজস্ব কন্টেন্ট নয়। সেটাই মনে হলো, আমার খুব ভালো লেগেছিল একটা মেসেজ দেওয়ার জন্য, যেহেতু তোমার পডকাস্টে সারা বিশ্বের লোক দেখবে, সেই কারণে আমার একটা শুধু মেসেজ দেওয়া যে আমাদের পরিবারে একজন কি দুজন বয়স্ক মানুষ কিন্তু থাকেনি। এবার তাদেরকে যদি আমরা যত্নে রাখতে পারি, ভালো রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু সেটাই দেখে শিখবে এবং আমাদেরকেও কিন্তু ভালো রাখবে। এই মেসেজটা দেওয়ার জন্যই আমি এই 3টি কণ্ঠকে চেষ্টা করেছি। বন্ধুরা, ভালো খারাপ সবই তোমাদের হাতে। থ্যাংক ইউ, হ্যাটস অফ টু ইউ। দারুণ লাগলো তোমাদের সামনে যে এত প্রতিভা মানে প্রেজেন্ট করতে পারছে কাপ অফ চা উইথ অরুণিমা। আই এম সো গ্ল্যাড, আই এম সো ব্লেসড ইনডিড, এবং সো থ্যাঙ্কফুল টু ইউ অলসো। আর আমরা আবার নতুন এপিসোড নিয়ে হাজির হব, ততক্ষণ দেখতে থাকো সঞ্চিতা সাহার নতুন এপিসোড।